হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি সুদীপ গুহ, রাইস স্মার্ট বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আসন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য নিশ্চয়ই তোমরা খুব জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছো এবং এই পরীক্ষাগুলোতে যদি তোমাদের সাকসেস পেতে হয় তাহলে কিন্তু তোমাদের মূলত 4টে বিষয়ের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফোকাস রাখতে হবে। আর এই 4টে গুরুত্বপূর্ণ বিষয় কি? ম্যাথামেটিক্স, ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স এবং জিকে। এই জিকের দুটো সেগমেন্ট হয়, একটা হচ্ছে এসওজি, দ্যাট মিনস সাবজেক্ট ওরিয়েন্টেড জিকে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে। আর আরেকটি হচ্ছে ট্র্যাডিশনাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই জিকে যে আমরা পার্টটা বললাম অর্থাৎ সাবজেক্ট ওরিয়েন্টেড জিকে, সেখানে হিস্ট্রির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। গুরুত্বপূর্ণ এই কারণে বলছি কারণ এই পার্টিকুলার টপিকটার ওপর কিন্তু সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন্স এসছে এবং সেই কোশ্চেনগুলোর যদি প্রপার অ্যান্সার করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই টপিকটার ওপর তোমাদের কিন্তু ফোকাস রাখতে হবে। সবার আগে একটা জিনিস বলে রাখি যে আমাদের রাইস স্মার্ট বাংলা চ্যানেল থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুড এসআই, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস মিসলেনিয়াস, ডব্লিউবিপি, এসএসসি, এমটিএস এই বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে অনলাইন ক্লাসগুলো বা তোমাদের ধরো যে সমস্ত পার্টগুলোকে আমরা ডিসকাশন করছি সেগুলোর ওপর কিন্তু অবশ্যই তোমাদের ফোকাস রাখতে হবে, কারণ আমরা সবসময় চেষ্টা করি যাতে স্টুডেন্টসদের কাছে সাকসেসটা তারা তাড়াতাড়ি রিচ করতে পারে এবং খুব ইজিয়েস্ট ওয়েতে তারা বুঝতে পারে যে তাদের যে সমস্ত ল্যাকিংগুলো রয়েছে সেই ল্যাকিংগুলোকে তারা কত দ্রুত ফিল আপ করে সামনের দিকে এগোতে পারবে। ওকে, তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আগেই বলে রাখছি আমাদের রাইস স্মার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে রাইস এডুকেশন এবং রাইস স্মার্ট কিন্তু স্টুডেন্টসদের সঙ্গে ছিল, আছে এবং আগামী দিনগুলোতেও থাকবে। আমাদের এখানে দেখো একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 03366203574। আই রিপিট অ্যাগেন 03366203574। এই নাম্বারটাতে যদি তোমাদের কম্পিটিটিভ এক্সামসগুলো সম্পর্কে কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কল করো। আমাদের মেন্টার সেকশনে যারা রয়েছেন তারা কিন্তু তোমাদের অবশ্যই প্রপার গাইডলাইন্স দিয়ে দেবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমাদের আজকের ক্লাসের খুব ভ্যালুয়েবল একটা টপিক যার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, লেটস সি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যদি আমরা পড়তে যাই তাহলে সবার আগে স্টুডেন্টসদের মনে একটা প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে যে আমরা যে ধরনের পরীক্ষাগুলো সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেলের ফেস করে থাকি যে সেখানে হয়তো সেশন হিস্ট্রিটাই মেনলি ইম্পর্ট্যান্ট। কিন্তু অবশ্যই সেশন হিস্ট্রি ইম্পর্ট্যান্ট, কিন্তু সেশন হিস্ট্রিটা পড়ার আগে সবার আগে আমাদের জানতে হবে যে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যাকচুয়াল হিস্ট্রিটা কী। অর্থাৎ যদি আমরা কোনো একটা পার্টিকুলার টপিকের স্টোরিটা ক্লিয়ার না করি তাহলে কিন্তু আমরা পরবর্তী প্রেক্ষাপটের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে গেলে কোনো না কোনোভাবে কিন্তু আটকে যাব। ওকে, তো এখানে যদি আমরা দেখি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অরিজিন কিভাবে হচ্ছে এবং তার স্টোরিটা কি, সেখানে আমরা সবার আগে দেখতে পাবো এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরির ক্ষেত্রে কিন্তু দুটো থিওরি মেনলি কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো থিওরি কি? একটা থিওরি হচ্ছে আমাদের এখানে ন্যাশনালিস্ট থিওরি অর্থাৎ জাতীয়তাবাদী তত্ত্ব। এই আমরা যে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম করছে 1885-এ এবং তার পেছনে কিন্তু আমরা এই ন্যাশনালিস্ট থিওরির কিন্তু একটা পার্টকে কিন্তু দেখতে পাচ্ছি। আর আরেকটা পার্ট যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। ওকে,
তাহলে একটা আমরা বললাম কি ন্যাশনালিস্ট থিওরি, আর একটা হচ্ছে কি না সেফটি ভ্যালভ থিওরি। এবার আমি অবশ্যই তোমাদের ডিসকাস করব কি ন্যাশনালিস্ট থিওরিটা কি এবং সেফটি ভ্যালভ থিওরিটা কি, কিন্তু সেই পার্টটায় যাওয়ার আগে আমাদের যেটা জেনে নেওয়া দরকার যে এই পার্টিকুলার ন্যাশনালিস্ট থিওরিটার কথা কে বলছেন। না যদি আমরা ন্যাশনালিস্ট থিওরিটা কে বলছেন যদি আমরা বলি, তাহলে যে নামটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি। তোমরা সকলেই জানো এই ডব্লিউ.সি. ব্যানার্জির ফুল ফর্ম কি না উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তিনি কিন্তু এই ন্যাশনালিস্ট থিওরিটার কথা বলছেন। আর এখানে আমরা আরেকটা থিওরি দেখতে পাচ্ছি, সেটা কি না সেটা হচ্ছে আমাদের সেফটি ভালভ থিওরি। ওকে, তো এই যে সেফটি ভালভ থিওরি, এই সেফটি ভালভ থিওরির কথা কিন্তু আমাদের এখানে দুজন ব্যক্তির নাম উঠে আসছে। সেফটি ভালভ থিওরি কে বলেছেন যদি আমরা এই বিষয়টায় আসি, তাহলে প্রথম যে নামটা আসছে সেটা হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় সেফটি ভ্যালভ থিওরির কথা বলছেন, কিন্তু কাদের সেফটির কথা বলেছেন, আদৌ তাদের কোনো সেফটি হয়েছিল কি হয়নি সেটা আমরা অবশ্যই আলোচনা করব। আর আরেকটা যে পার্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। তো আমরা এখানে দেখছি ন্যাশনালিস্ট থিওরির কথা বলেছেন কে না ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর সেফটি ভ্যালভ থিওরির কথা বলছেন দুজন, একজন হচ্ছেন লালা লাজপত রায় আর আরেকজন হচ্ছেন উইলিয়াম ওয়েডারবার্ন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আগে আমরা তাহলে ডিসকাস করে নেব যে ন্যাশনালিস্ট থিওরিটা কি। ওকে, এখন ন্যাশনালিস্ট থিওরি কি যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে সবার আগে আমাদের যে বিষয়টা দেখতে হবে বা জানতে হবে, স্টুডেন্টসের মনে একটা খুব জেনুইন কোয়ারিজ তৈরি হবে যে স্যার এই যে আমরা 1885 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেখতে পাচ্ছি, এই ন্যাশনাল কংগ্রেসের যদি আমরা অ্যাকচুয়াল ফাউন্ডার বলি তাহলে যে নামটা উঠে আসে সেটা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম। তো অ্যালান অক্টাভিয়ান হিউম তো ভারতীয় ছিলেন না, তাহলে স্যার এখানে ন্যাশনালিস্ট থিওরিটা কিভাবে কাজ করলো, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনার জায়গা। তো আসি আমরা সেই আলোচনাটায়। সেটা হচ্ছে যদি আমরা 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অরিজিন পড়তে যাই তাহলে একটু তার পেছনে যেতে হবে। আর যদি আমরা একটু তার পেছনে যাই তাহলে আমরা দেখতে পাবো যে 1857 সিপাই মিউটিনির ফেলিওরস থেকেই কিন্তু 1885 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করার কিন্তু একটা ইন্সপিরেশন তৈরি হয়েছিল। তো আসি আমরা, যদি আমরা দেখি যে 1857-এ সিপাই মিউটিনি হয়েছে। এখন 1857-এ যে সিপাই মিউটিনি হয়েছিল সেটাকে অনেকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছেন। কেন বলেছেন? কারণ সিপাই মিউটিনি যদিও আমরা বলি তবুও আমরা দেখব যে এখানে কমন ম্যান, ফিউডাল লর্ড, পিজেন্টস সকলের কিন্তু একটা ইনভলভমেন্ট ছিল এবং সেই কারণে এটাকে কিন্তু ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ভিডি সাভারকার। কিন্তু এত কিছু সত্ত্বেও এটা ফেলিওর হচ্ছে। ফেলিওর কেন হচ্ছে? তার কারণ হচ্ছে ইনভলভমেন্ট ছিল কিন্তু কোনো ন্যাশনাল গ্রিভেন্স ছিল না। আর যেহেতু এখানে কোনো ন্যাশনাল গ্রিভেন্স নেই তাই জন্য পার্সোনাল গ্রিভেন্সগুলো যেহেতু কাজ করেছে তাই জন্য কিন্তু এটা ফেলিওর হয়ে গেছিল। সো ডিউ টু ল্যাক অফ প্ল্যানিং অ্যান্ড লিডারশিপ। ওকে, এবার এই যে 57-এ ফেলিওর হওয়ার পর ভারতীয়রা ভাবলো যদি আমাদের এই ব্রিটিশ অপশাসনের হাত থেকে মুক্তি পেতে হয় তাহলে কিন্তু আমাদের সকলকে একটা ব্যানারের তলায় আসতে হবে
এবং ব্যানারের তলায় আসতে গেলে আমাদের একটা সিঙ্গেল এম অ্যান অবজেক্ট নিয়ে কিন্তু আমাদের প্রত্যেককে এগোতে হবে। এবার সিঙ্গেল এম অ্যান অবজেক্ট নিয়ে যদি এগোতে হয় তাহলে আমাদের নিশ্চয়ই কোনো অর্গানাইজেশন তৈরি করতে হবে বা অর্গানাইজেশনের আন্ডারে আসতে হবে। এই বিশেষ বিষয়টার কথা মাথায় রেখে যখনই আমরা 1857 সিপাহি মিউটিনির ফেলিওরস হচ্ছে, তারপরে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন গড়ে উঠছে। এবার প্রশ্ন হবে সেই গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনটার নাম কি? আমরা যদি সেই অর্গানাইজেশনটার নাম দেখি তাহলে সেটা হচ্ছে 1876 সালে হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ওকে, এখন এই ভারত সভা গঠনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমস্ত ভারতীয়দের একটা ছাতার তলায় এনে একটা লক্ষ্য, একটা মন্ত্র, একটা ব্রতের মধ্য দিয়ে তাদেরকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা, সেটা কিন্তু প্রথম যিনি আনছেন তিনি হচ্ছেন কে না, আমাদের এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে তৈরি করা ভারত সভা। ওকে, এখন প্রশ্ন সকলের মনে একটা তৈরি হবে, স্যার 1876 সালে ভারত সভা হলো, আর এখানে স্যার আমরা যদি দেখি যে 1885 সালে আইএনসি তৈরি হচ্ছে। এই আইএনসি তৈরি করছেন কে না, এ ও হিউম। ওকে, তো এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার তাহলে এখানে ন্যাশনালিস্ট থিওরিটা কিভাবে কাজ করলো? এই জায়গাটা স্পষ্ট হওয়া দরকার, কারণ কম্পিটিটিভ এক্সামস এমন একটা জায়গা, সেখানে যদি তোমার কাছে ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ শুধু কোশ্চেন অ্যান্সার মুখস্থ করে কিন্তু এখানে কম্পিটিটিভ এক্সামসের পার্টটাকে ক্লিয়ার করা যায় না। যদি বোঝা যায়, যদি স্টোরি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার করাটা ইজি হবে এবং মনে রাখাটা সুবিধাজনক হবে। ওকে, তো আসি আমরা, দেখো এই 1876 সালে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, আর এখানে 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হচ্ছে, এই দুটোর মাঝখানে কিন্তু একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মনে কোয়ারিজ তৈরি হবে, তাহলে কি সেই অর্গানাইজেশন? সেই অর্গানাইজেশনটার নাম কি? সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে 1883 সালে যেটা তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ন্যাশনাল কনফারেন্স। তাহলে আমার দেখো, আমরা এখানে যেটা দেখছি যে 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করার ক্ষেত্রে কার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট 1883 সালে ন্যাশনাল কনফারেন্স গঠন করছেন ওই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই অর্গানাইজেশনের যে প্রেশার, সমস্ত ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনা জাগানোতে এত গুরুত্বপূর্ণভাবে খুব র্যাপিডলি যে স্প্রেডটা করেছিল, যে না, আমাদের একটা জাতীয় চিন্তাভাবনার মধ্য দিয়ে এগোতে হবে এবং দেশ আমার, দশ আমার, অতএব স্বাধীনতা অর্জন করাটা প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতার বিষয়টা ভারতীয়দের মননে এত গভীরভাবে গেঁথে দেওয়া হয়েছিল, সেই প্রেশারটা কিন্তু ব্রিটিশদের বাধ্য করেছিল যে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন তৈরি করে ভারতীয়দের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করো। কারণ ব্রিটিশরা ভেবেছিল যে 1885-এ যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা তৈরি করছি, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যদি শুধুমাত্র আপার ক্লাসে বিলং করা মানুষগুলোকে ইনভলভ করা যায়, তাহলে ন্যাচারালি মিডল অ্যান্ড লোয়ার ক্লাসের সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হবে, তাহলে ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটিটাকে ব্রেকডাউন করতে কিন্তু খুব সুবিধে পাওয়া যাবে। যদিও সেটা হয়েছিল কিনা সেটা আমাদের পরবর্তী যে সেগমেন্টটা রয়েছে সেখানে আমরা ডিসকাশন করব। তার মানে আমরা যদি বলি যে এই যে ন্যাশনালিস্ট থিওরির কথাটা আমরা বললাম, তার মানে
এই 1857-এ সিপাই মিউটিনি ফেলিওর হওয়ার পর তৈরি হওয়া কিছু অর্গানাইজেশনের প্রেশার ব্রিটিশদের বাধ্য করেছিল ভারতীয়দের জন্য একটা অর্গানাইজেশন তৈরি করে ভারতীয়দের থেকে আলাদা করে রাখা। ওকে, তো দ্যাট ইজ কল্ড ন্যাশনালিস্ট থিওরি। ক্লিয়ার? নাও এবার আমরা যে পার্টটায় আসবো সেটা কি না, সেটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। এখন যদি আমরা এখানে এই সেফটি ভালভ থিওরির পার্টটায় আসি, তো সেফটি ভালভ থিওরিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন ব্যক্তির নাম রয়েছে। একজন হচ্ছেন লালা লাজপত রায়, আর আরেকজন হচ্ছেন কে না উইলিয়াম ওয়েডারবার্ন। এখন লালা লাজপত রায়ের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে ব্রিটিশরা তাদের নিজেদের সেফটির জন্য অ্যান্ড তাদের নিজেদের সিকিউরিটির জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করেছেন। কিন্তু অন্যদিকে যদি আমরা উইলিয়াম ওয়েডারবার্নকে দেখি, তাহলে উইলিয়াম ওয়েডারবার্নের বক্তব্য হচ্ছে যে ভারতীয়দের সেফটি ও সিকিউরিটির জন্য কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল। এখন বিষয় হচ্ছে যে কার ওপিনিয়নটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো, অর্থাৎ লালা লাজপত রায়ের নাকি উইলিয়াম ওয়েডারবার্নের, সেটা ডিপেন্ড করছে এই কংগ্রেস গঠনের যিনি কারিগর তার নাম হচ্ছে কি না অ্যালান অক্টাভিয়ান হিউম। সেই অ্যালান অক্টাভিয়ান হিউমের কি ভূমিকা ছিল সেটা ডিসকাশনের মধ্য দিয়ে, যতক্ষণ না আমরা সেটা আলোচনা করছি ততক্ষণ পর্যন্ত আমরা এই পার্টটাতে কিন্তু কোনো ক্লিয়ার একটা কনক্লুশনে আসতে পারছি না। ওকে, তো অ্যালান অক্টাভিয়ান হিউমকে যদি আমরা ডিসকাশন করি যে হুইজ অ্যালান অক্টাভিয়ান হিউম, না রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট। লর্ড লিটন যখন ভাইসরয় ছিলেন সেই সময় তিনি একটা গুরুত্বপূর্ণ সরকারি উচ্চ পদে নিযুক্ত ছিলেন, এবং সেই সময় একটা 7 খণ্ডের গোপন দলিল কোনো না কোনোভাবে তার হাতে এসে পৌঁছয়। যে সেটা আসা সম্ভব ছিল কি ছিল না এগুলো ডিবেটের পার্ট, কিন্তু কোনো না কোনোভাবে তার হাতে আসে, এবং সেটা দেখে তিনি বুঝতে পারেন দীর্ঘদিন ধরে ভারতবর্ষের আমজনতাকে ঠকিয়ে তাদের জমিগুলোকে কিন্তু ব্রিটিশরা নিজেদের নিয়ন্ত্রণে করে রেখেছেন। বিষয়টা খুব একটা নতুন নয়, বিষয়টা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিকতা এইখানে যে সেই সময় ভারতবর্ষে ব্রিটিশরা অর্থাৎ ওই 1858-এ মহারানী ভিক্টোরিয়ান প্রোক্লামেশনের পর যে ভারতবর্ষে ব্রিটিশ পার্লামেন্টের শাসন জারি হয়েছে, সেখানে মহারানীর ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যে ভারতবর্ষের মানুষকে নিয়ে তাদের কাছে এরকম চিন্তাভাবনা তুলে ধরতে হবে যে আমরা তাদের জন্য কিছু ভালো করতে চাই। সেগুলো অবশ্যই আমরা দেখতে পেয়েছি। তার কারণ হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে অবশ্যই উঠে এসছে, কারণ আমরা যদি কোনো একজন পার্টিকুলার পার্সোনালিটিকে দিয়ে বিচার বিশ্লেষণ করি, যেমন ধরো লাইক অ্যাজ লর্ড ডালহাউসি, আমরা যদি ডালহাউসিকে বলি যে ডালহাউসির আমলে ডক্ট্রিন অফ ল্যাপস হয়েছে, হ্যাঁ ডক্ট্রিন অফ ল্যাপস হয়েছে। ডক্ট্রিন অফ ল্যাপসে কী বলা হয়েছে, একজন নেটিভ রুলারের যদি কোনো লিগাল হায়ার্স না থাকে তাহলে তার প্রপার্টি ব্রিটিশরা ক্যাপচার করে নেবে। খুব ভালো কথা, যেটা শুনে সবাই বলেছেন যে না, এই যে সিদ্ধান্তটা এই চিন্তাভাবনাটা সঠিক নয়। কিন্তু প্যারালালি ভাবো যে ওই লর্ড ডালহাউসির আমলে কিন্তু রেলওয়ে লাইন হয়েছে, ওই লর্ড ডালহাউসির আমলে কিন্তু টেলিগ্রাফিক সিস্টেম তৈরি হয়েছে, পোস্টাল ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, পিডব্লিউডি তৈরি হয়েছে, উডস ডিসপ্যাচ হয়েছে। হ্যাঁ, এবার বলতে পারো যে এগুলো তো ওরা নিজেদের থাকার সুবিধার্থে এই বিষয়গুলোকে করার চেষ্টা করেছেন, কিন্তু নেগেটিভের সঙ্গে সঙ্গে পজিটিভ কাজও হয়েছে, মানে শুধু ভাঙেনি, তার সঙ্গে কিছু কনস্ট্রাকটিভ কাজও হয়েছে। এবং এই যে কনস্ট্রাকটিভ কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের ডিরেক্ট ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এগোচ্ছে। ওকে, যেমন আমরা লর্ড কার্জনের আমলে যদি দেখি, লর্ড কার্জনের আমলে আমরা বলতেই পারি যে বেঙ্গল পার্টিশনের কথা ডিক্লেয়ার করছেন, যদিও লর্ড কার্জন বলছেন কি না এই যে বেঙ্গল পার্টিশনের পার্টটা সেটা হচ্ছে যে আঞ্চলিক ভাষা অনুযায়ী সরকারি কাজের সুবিধার্থে এই বেঙ্গল পার্টিশনের কথা তিনি বলছেন, কিন্তু ভারতবর্ষের ন্যাশনালিস্ট স্কলার আর ন্যাশনালিস্ট লিডাররা বলছেন যে না, একটা ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটিকে ব্রেকডাউন করার জন্য এই ধরনের একটা প্রপোজাল কিন্তু আনা হয়েছে, এবং তারই প্রত্যুত্তরে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি স্বদেশী অ্যান্ড বয়কট মুভমেন্ট হয়েছিল। কিন্তু প্যারালালি যদি আমরা দেখি এই পার্সনকে কিয়েই আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি না কয়েনাজ তৈরি হচ্ছে। এই যে আমরা যদি বলি মুদ্রা আইন কার সময় চালু হচ্ছে,
লর্ড কার্জনের সময়। অ্যানশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট কার সময় চালু হচ্ছে? লর্ড কার্জনের আমলে হচ্ছে। পুলিশ কমিশন কার সময় তৈরি হচ্ছে? লর্ড কার্জনের আমলে হয়েছে। অর্থাৎ একটা পার্ট এখানে কিন্তু আসছে যে তোমাকে কিছু কনস্ট্রাকটিভ পার্টও কিন্তু সেখানে দেখাতে হবে। ওকে, তো এই বিষয়টার কথা মাথায় রেখে এই যে অ্যালান অক্টাভিয়ান হিউমকে আমরা দেখতে পাচ্ছি, এই অ্যালান অক্টাভিয়ান হিউম দেখলেন যে যতজন ভাইসরয় এসছেন তাদের মধ্যে যদি একদম রিভার্স ক্যারেক্টারে গিয়ে কোনো একজন ভাইসরয়কে দেখি, তাহলে তার নাম বলতে পারি আমরা লর্ড রিপন। কারণ লর্ড রিপনের আমলে যে সমস্ত প্রিন্সিপালগুলো হয়েছিল, এই প্রত্যেকটা প্রিন্সিপালই কিন্তু ভারতীয়দের ভালোর জন্য হয়েছিল। এবার তোমাদের মনে কোয়ারিজ তৈরি হবে যে কি এমন প্রিন্সিপাল? প্রথম প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে কি লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট তৈরি হচ্ছে। হান্টার কমিশন রিপোর্ট পেশ হচ্ছে 1882-তে। এই হান্টার কমিশন রিপোর্টে কি বলা হচ্ছে না, এই হান্টার কমিশন রিপোর্টে বলা হচ্ছে যে প্রাইমারি লেভেল থেকে আর ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার একটা হার কিন্তু বৃদ্ধি করতে হবে। 1881-এ ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট তৈরি হচ্ছে। এখন এই যে আমাদের ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, এই ফ্যাক্টরি অ্যাক্টে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে 7 বছরের নিচে কোনো বালক বা বালিকাকে কিন্তু কর্মে নিযুক্ত করা যাবে না। তার মানে চাইল্ড লেবারটাকে অ্যাবলিশড করা হচ্ছে। 1881 আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফার্স্ট সেন্সাস এক্সিকিউট হচ্ছে, যখন জনসংখ্যা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স 254 মিলিয়নস। অ্যান্ড দেন দ্য ইম্পর্টেন্ট পার্ট, 1883-তে ইলবার্ট বিল পেশ হচ্ছে। এবার বলবে স্যার ইলবার্ট বিল কি? না, ইলবার্ট অ্যাকচুয়ালি তিনি অ্যাডভাইজার ছিলেন লর্ড রিপনের, এবং তিনি বলছেন যে এর আগে সিস্টেম হচ্ছে ভারতে থাকাকালীন অবস্থায় যদি কোনো ইউরোপীয় কোনো অপরাধ করত, তাহলে তার জাজমেন্ট করার ক্ষমতা ভারতীয় বিচারকের ছিল না। তিনি বলছেন যে না, এই রাইটটা দেওয়া দরকার। অর্থাৎ প্রস্তাবটা কিন্তু খুব জেনুইন, কিন্তু সেটা কার্যকরী হলো না। কেন? কারণ ব্রিটিশ পার্লামেন্ট সেখানে একটা স্ট্রং অবজেকশন আনলো। ব্রিটিশ পার্লামেন্ট বলছে যদি ভারতীয় বিচারকের বিচার করার কথা যদি আমরা মেনেই নিই, তাহলে তো আমি ইনডাইরেক্টলি বলেই দিলাম যে ভারত ব্রিটিশ গভর্নমেন্টের কন্ট্রোলের বাইরে। অতএব প্রস্তাবটা প্রাসঙ্গিক হলেও প্রস্তাবটা কিন্তু গ্রাহ্য করা হয়নি। তো যাই হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি লর্ড রিপনের আমলে যে যে প্রিন্সিপালগুলো ছিল, প্রত্যেকটা প্রিন্সিপাল কিন্তু ভারতীয়দের ভালোর কথা ভেবেই কিন্তু করা হয়েছিল। আর আমাদের এই অ্যালান অক্টাভিয়ান হিউম, এই যে পার্সোনালিটিকে আমরা দেখতে পাচ্ছি, এই পার্সোনালিটি করলেন কি না, ওই লর্ড রিপনের যে যে প্রিন্সিপালগুলো তিনি এনেছিলেন, প্রত্যেকটা প্রিন্সিপালকে কিন্তু তিনি সমর্থন করলেন। এবার সমর্থন তো এমনি করা যাবে না, তাহলে সমর্থন করতে গেলে কোনো না কোনো একটা অর্গানাইজেশন তাকে ফর্ম করতে হবে। তাই এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1885-এ আইএনসি তৈরি করতে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক এর আগে তিনি আর একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন। সেই অর্গানাইজেশনটা কি? সেটা হচ্ছে সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। এই যে 1884-এ ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নামক একটা অর্গানাইজেশন তিনি গড়ে তুলছেন। এই অর্গানাইজেশনটার মাধ্যমে তিনি লর্ড রিপনের করে যাওয়া সমস্ত প্রিন্সিপালগুলোকে সমর্থন করছেন, কারণ ভারতীয়দের বোঝাতে চাইছেন যে আমরা তোমাদের ভালোর জন্য কিছু করতে চাই। অর্থাৎ ভারতীয়দের সামনে একটা মুখোশ মেলে ধরতে চাইছেন। কেন? কারণ নিজেদের তৈরি করে যাওয়া ভুলগুলোকে গোপন করতে গেলে ভারতীয়দের সামনে একটা মুখোশ মেলে ধরাটা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। তাহলে এই যে আমরা এখানে দুজন পার্সোনালিটির নাম দেখেছি, একজন হচ্ছেন লালা লাজপত রায় আর আরেকজন হচ্ছেন উইলিয়াম ওয়েডারবার্ন। লালা লাজপত রায় বলছেন
যে ব্রিটিশরা তাদের নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্ম করেছেন, আর উইলিয়াম ওয়েডারবার্ন বলছেন যে না, ভারত এবং ভারতবাসীদের সেফটি ও সিকিউরিটির জন্য কংগ্রেস তৈরি করেছেন। তাহলে যদি স্টোরি ক্লিয়ার হয় তাহলে নিশ্চয়ই এটার অ্যান্সার বার করতে কারুর কোনো অসুবিধে হবে না, কারণ অ্যান্সারটা এখানে দাঁড়াবে কি না, লালা লাজপত রায়। কারণ ব্রিটিশরা তাদের ভুলকে গোপন করতে, ভারতীয়দের সামনে মুখোশ মেলে ধরতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করতে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। তাহলে আমরা এখানে দুটো থিওরি দেখলাম, একটা হচ্ছে কি না ন্যাশনালিস্ট থিওরি, আর আরেকটা হচ্ছে কি সেফটি ভালভ থিওরি। এখন প্রশ্ন হলো যে অ্যালান অক্টাভিয়ান হিউমের রোলটা কি, সেটা নয় আমরা বুঝলাম, কিন্তু এই কংগ্রেস গঠনের ক্ষেত্রে যিনি ওই সময়ের যিনি ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড ডাফরিন। তাহলে সেই ডাফরিন কেন পারমিশন দিলেন? ডাফরিনের পারমিশন দেওয়ার মেন কারণ তিনি বুঝলেন যে এই যে কংগ্রেস তৈরি হচ্ছে এটা শুধুমাত্র আপার ক্লাসে বিলং করা মানুষের একটা অর্গানাইজেশন, মিডল অ্যান্ড লোয়ার ক্লাসের থেকে এই অর্গানাইজেশনের একটা ডিস্টেন্স তৈরি হবে। ফলত আপার ক্লাসে বিলং করা মানুষরা নিজেদের পজিশন এস্টাবলিশ করতে বাধ্য হবে এবং ব্যস্ত থাকবে। তাহলে মিডল লোয়ার ক্লাসের সঙ্গে যে ডিস্টেন্স তৈরি হবে তাতে ন্যাশনাল ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি তৈরি করা সম্ভব হবে না এবং আমাদের ভারতবর্ষের দীর্ঘমেয়াদী শাসন কায়েম করে রাখাটা খুব সহজ হবে। অর্থাৎ এই বিশেষ বিষয়টার কথা মাথায় রেখে তিনি এই কংগ্রেস গঠনে কিন্তু স্ট্যাম্প অ্যান্ড সিগনেচার করেছিলেন এবং শুধু করেননি, তিনি কংগ্রেস সম্পর্কে একটা জোরালো মন্তব্য করেছিলেন, আ মাইক্রোস্কোপিক মাইনরিটি মাইন্ডেড স্টুডেন্ট, আ মাইক্রোস্কোপিক মাইনরিটি, যার বাংলা হচ্ছে সংখ্যালঘুর অনুবীক্ষণ, যেটা কম্পিটিটিভ এক্সামসে কিন্তু এর আগে অনেকবার এসছে যে কে জাতীয় কংগ্রেসকে সংখ্যালঘুর অনুবীক্ষণ বলেছেন, ওয়ান অ্যান্ড অনলি লর্ড ডাফরিন। ওকে, তো এটা ছিল আমাদের স্টোরি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করার পেছনের ব্যাকগ্রাউন্ড কী ছিল, কিভাবে অর্গানাইজেশন তৈরি হলো, কেন এই অর্গানাইজেশনটা তৈরি করতে ব্রিটিশরা উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন এই স্টোরিটা থেকে আমরা কি কি কোশ্চেন বার করলাম। প্রথম কোশ্চেন সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনটা গড়ে উঠেছিল কত সালে, কে করেছিলেন? 1876 সালে এস.এন. ব্যানার্জি। নেক্সট হচ্ছে কি 1883 সালে ন্যাশনাল কনফারেন্স নামক একটা অর্গানাইজেশন গঠন করছেন কে? এস.এন. ব্যানার্জি, করে ব্রিটিশদের ওপর ডিরেক্ট প্রেশার ক্রিয়েট করছেন। 1885-এ আইএনসি তৈরি করেছেন অ্যালান অক্টাভিয়ান হিউম। এই অর্গানাইজেশন তৈরি হওয়ার আগে অ্যালান অক্টাভিয়ান হিউম 1884 সালে ন্যাশনাল কনফারেন্স নামক একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন। তাহলে এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, অলরেডি চারটে কোশ্চেন আমার এখানে বেরিয়ে এসছে। দেন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ন্যাশনাল কংগ্রেস গঠনের পেছনে জাতীয়তাবাদী তাগিদের কথা কে বলেছেন। যদি এরকম একটা প্রশ্ন আসে যে ন্যাশনালিস্ট থিওরির কথা কে বলেছেন, তাহলে যে নামটা আসবে সেটা হচ্ছে কি না ডব্লিউ.সি. ব্যানার্জি। ওকে, অ্যান্ড নেক্সট সেটা হচ্ছে সেফটি ভ্যালভ থিওরির কথা কারা কারা বলেছেন না একজন লালা লাজপত রায়, আর একজন উইলিয়াম ওয়েডারবার্ন। লালা লাজপত রায় ব্রিটিশদের সেফটির জন্য কংগ্রেস তৈরি হয়েছে বলে মনে করছেন, আর উইলিয়াম ওয়েডারবার্ন ভারতীয়দের সেফটির জন্য কংগ্রেস তৈরি হয়েছে বলে মনে করছেন। ওকে, আশা করি টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এবার এই টপিকটার উপর বেস করে কি ধরনের প্রশ্ন আমাদের কম্পিটিটিভ এক্সামসে আসতে পারে, এবার কিন্তু আমাদের সেই বিষয়টার উপর কিন্তু সবাইকে ফোকাস রাখতে হবে। ওকে, চলো লেটস সি। আমরা যদি এখানে কোশ্চেন দেখি, দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি না, প্রথম প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে J.L. Nehru became the president of INC for the first time in the session. আমরা যে বলছি সেশন হিস্ট্রি, এই সেশন হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে তোমাদের কিন্তু 1885 to 1948 পর্যন্ত সেশনটাকে ফোকাস করতে হবে।
অনেকেই কিন্তু স্কিপ করে করে সেশনগুলোকে দেখো, কিন্তু সেটা দেখার আগে কিন্তু একটু কনসাস থেকো, কারণ অনেক পার্সোনালিটি এরকম রয়েছেন যারা কিন্তু একাধিকবার আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন। যেমন দাদাভাই নওরোজির নাম বলতে পারি, এখানে জেএল নেহরুর নাম রয়েছে, সুভাষচন্দ্র বসু রয়েছে, এই ধরনের পার্সোনালিটি কিন্তু একাধিকবার এসছেন। তো এরকম প্রশ্ন হতেই পারে যে সেকেন্ড টাইম ওই পার্সোনালিটি আইএনসির প্রেসিডেন্ট কবে হয়েছিলেন, আর সেক্ষেত্রে অ্যান্সার করতে গেলে কিন্তু তোমার সেশন ফিগারগুলোকে একটু নজর করা দরকার। ওকে, তো এই যে আমাদের প্রশ্নটা রয়েছে যে জেএল নেহেরু বিকেম দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য সেশন। দেখো এখানে অপশন কি রয়েছে, এখানে আমাদের অপশন রয়েছে ক্যালকাটা, নেক্সট রয়েছে ম্যাড্রাস, দেন রয়েছে বোম্বে, আর নেক্সট হচ্ছে লাহোর। তো আমাদের এখানে যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লাহোর। এখন এই যে লাহোর আমরা দেখছি কত সালে, সেটা তোমাদের মনে প্রশ্ন তৈরি হবে। এইটা হচ্ছে 1929। এই 1929-এ লাহোর সেশনটা তৈরি হচ্ছে, যে লাহোর সেশনে কিন্তু জওহরলাল নেহেরু প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। এখন আমি আগেই বলেছি যে কিছু পার্সোনালিটি রয়েছেন যারা কিন্তু মোর দেন ওয়ান টাইমস কিন্তু আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন, তাদের মধ্যে ওয়ান অফ দেম হচ্ছেন জেএল নেহেরু। তাহলে এবার আমার স্টুডেন্টসের মনে একটা কোয়েরিজ তৈরি হবে, তাহলে এটা যদি ফার্স্ট হয় তাহলে সেকেন্ড কবে, থার্ড কবে? তাহলে চলো আমরা সেকেন্ডটা দেখি। আমরা যদি তার সেকেন্ড পার্টটা দেখি তাহলে সেটা হচ্ছে 1936, এবং আরেকবার হয়েছেন সেটা হচ্ছে 1937। এবার বিষয় হচ্ছে এই যে আমরা 1936 বলছি, এই 1936টা কোথায়? 1936টা হচ্ছে লখনৌ, অ্যান্ড 1937 যেটা সেটা হচ্ছে ফৈজপুর। তাহলে আমাদের কোশ্চেন ছিল জেএল নেহেরু প্রথম প্রেসিডেন্ট কোথায় হয়েছিলেন, সেটার আমরা অ্যান্সার বেরিয়েছে লাহোর। কত সালে? 1929 সালে। এর সঙ্গে সঙ্গে আমরা আরও দুটো কোশ্চেন বার করে ফেললাম, যে সেকেন্ড টাইম কবে? 1936-এ। কোথায়? না লখনৌতে। এবং থার্ড টাইম কোথায়? না ফৈজপুরে। কত সালে? 1937-এ। ওকে, তো এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। ক্লিয়ার? নাও চলে আসি আমরা আমাদের সেকেন্ড কোশ্চেন। আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি আছে না, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট ব্রিটিশ প্রেসিডেন্ট অফ আইএনসি। কি বলেছে না, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কিন্তু ব্রিটিশও ছিলেন। ভারতীয়দের মধ্যে হিন্দু মুসলিম যেমন আছে, সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিটিশ পার্সনও রয়েছে। তো এখানে বলছে হু ওয়াজ দ্য লাস্ট ব্রিটিশ পার্সন অফ আইএনসি। যেমন ফার্স্ট যদি আমরা বলি তাহলে জর্জ ইউলের নাম পাবো আমরা, কিন্তু লাস্ট বলেছে। লাস্ট কে না, লাস্ট যে নামটা আমাদের এখানে আসছে সেই নামটা হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। এখন উইলিয়াম ওয়েডারবার্ন তো বুঝলাম আমাদের এটা অ্যান্সার, কিন্তু এই উইলিয়াম ওয়েডারবার্ন কত সালে তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তার ভেন্যুটা কি ছিল এটা জানা দরকার। সেটা হচ্ছে 1910, এবং ভেন্যু যেটা সেটা হচ্ছে এলাহাবাদ। তার মানে আমরা যদি বলি যে লাস্ট ব্রিটিশ প্রেসিডেন্ট কে, তাহলে লাস্ট ব্রিটিশ প্রেসিডেন্ট হচ্ছেন কে? উইলিয়াম ওয়েডারবার্ন, 1910 সালে, এলাহাবাদ। দেখো এখানে যদি ফার্স্ট বলতো তাহলে যে নামটা আসতো সেটা কি না, জর্জ ইউল। অ্যালান অক্টাভিয়ান হিউম কিন্তু হতো না, কারণ অ্যালান অক্টাভিয়ান হিউম ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তিনি কিন্তু ফাউন্ডার ছিলেন। অর্থাৎ যদি বলতাম যে প্রথম ব্রিটিশকে প্রেসিডেন্ট তাহলে জর্জ ইউল, আর যদি বলতাম আমরা লাস্ট ব্রিটিশ প্রেসিডেন্টকে তাহলে হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2।
ওকে, নাও চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং gave a systematic critique of the moderate politics of Indian National Congress in a series of articles entitled New Lamps for Old? এই যে আমরা নিউ ল্যাম্পস ফর ওল্ড এইটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেলস। এখন এই যে গুরুত্বপূর্ণ আর্টিকেলসটা, যেটা কিন্তু বেসিক্যালি ইন্সপায়ার্ড করেছিল আমাদের স্বদেশী আন্দোলনকে, যদিও স্বদেশী আন্দোলনের আগেই আর্টিকেলসটা তৈরি হয়েছে, তবুও স্বদেশী আন্দোলন যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে, কারণ স্বদেশী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ যিনি নেতা তিনি এই আর্টিকেলসটার সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত। তার নাম হচ্ছে কি না, দেখো অপশন সি, অরবিন্দু ঘোষ। এখানে আমাদের কি কি অপশন আছে? আর.সি. দত্ত আছে, সৈয়দ আহমেদ খান আছে, অরবিন্দু ঘোষ আছে, অ্যান্ড এস.এন. সেন আছে। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অরবিন্দু ঘোষ। বেশ, আমরা একটা জিনিস বুঝলাম যে নিউ ল্যাম্পস ফর ওল্ড এটা আমাদের ন্যাশনালিজমকে ইন্সপায়ার্ড করেছিল। সেই আর্টিকেলটার সঙ্গে যার নাম যুক্ত অরবিন্দু ঘোষ। কিন্তু এই যে আর্টিকেলসটা পাবলিশড হচ্ছে কবে? এটাও পরীক্ষায় আসে, এই প্রশ্নটা এসেছে এর আগে অনেকবার। সেটা হচ্ছে 1893। তাহলে 1893 সালে আমরা দেখতে পাচ্ছি কি না, এই আর্টিকেলসটাকে আসছে নিউ ল্যাম্পস ফর ওল্ড। সেটা কার উদ্যোগে হয়েছিল? না অরবিন্দু ঘোষের উদ্যোগে হয়েছিল। এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 3। ওকে, চলে আসবো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন কি? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ। দেখো এখানে কি কি অপশন আছে। অপশন আছে চক্রবর্তী রাজা গোপালাচারী, জে.বি. কৃপালিনী, জে.এল. নেহেরু অ্যান্ড মৌলানা আজাদ। এখন কথা হচ্ছে এই যে অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে থেকে আমরা কোন অপশনটাকে বাছব? সেই অপশনটা হচ্ছে আমাদের, এখানে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে জে.বি. তাহলে সেই অপশনটা আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে কি আমাদের জে.বি. কৃপালিনী। এখন আমরা জে.বি. কৃপালিনীর নামটা এখানে দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, যদি এখানে জে.বি. কৃপালিনীর সঙ্গে আরেকটা নাম থাকতো, আর সেই নামটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, তাহলে কিন্তু স্টুডেন্টসের মনে কিন্তু একটা কনফিউশন তৈরি হতো, একটা ডাউট তৈরি হতো। কি কনফিউশন? কারণ আমি আগেই বলেছি 1885 থেকে শুরু করে আর 1948 পর্যন্ত প্রত্যেকটা সেশন কিন্তু গুরুত্বপূর্ণ। তাই যদি আমরা সেশন ফিগারগুলোকে অনুযায়ী, সিরিজ অনুযায়ী যদি একটা সিরিয়াল ওয়াইজ যদি পড়ি, তাহলে দেখব 1946 হচ্ছে জে.বি. কৃপালিনীর টাইম। আর যদি আমরা 47 ধরি তাহলে রাজেন্দ্র প্রসাদের টাইম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার তোমরা বলবে 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা হচ্ছে। তাহলে 1947 সালের 15ই আগস্ট যদি ভারতের স্বাধীনতাই হয়, তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যে ভারতের স্বাধীনতার সময় আইএনসির প্রেসিডেন্ট কে ছিলেন? তাহলে কি স্যার রাজেন্দ্র প্রসাদ হবে? না, হবে না। কেন হবে না? কারণ রাজেন্দ্র প্রসাদের ওই সেশনটা সেপ্টেম্বরের পরে স্টার্ট হচ্ছে, আর এখানে তখনও অবধি জে.বি. কৃপালিনী কিন্তু আইএনসির প্রেসিডেন্ট ছিলেন। ওকে, তাই যদি আমরা সেশন ফিগার দেখিও, এখানে কিন্তু মান্থ একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ালো।
তাই ভারতের স্বাধীনতার সময় আইএনসির প্রেসিডেন্ট ছিলেন কে? না জেবি কৃপালিনী। আর স্বাধীনতার পর আইএনসির প্রেসিডেন্ট কাকে আমরা দেখতে পাচ্ছি? রাজেন্দ্র প্রসাদ। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে জেবি কৃপালিনী, এই নামটা খুব কমন একটা নাম, যেটা তোমরা শুনে আসতে অভ্যস্ত। কিন্তু এখন কম্পিটিটিভ এক্সামসের ট্রেন্ড বদলাচ্ছে, কোশ্চেনের ভ্যারাইটি আসছে, এবং বেশ কিছু কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে একই ধরনের নাম ঢুকে রয়েছে। যদি এই জেবি কৃপালিনী এই নামটা না দিয়ে এর পুরো নামটা দেয়, এবং সেখানে ধরো 4টে নামই এমন থাকলো যেখানে 4টে নামই জেবি কৃপালিনী দিয়ে হতে পারে, তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তোমাকে পুরো নামটা জেনে রাখা দরকার। এই পুরো নামটা হচ্ছে জীবতরাম ভগবান দাস কৃপালিনী। আই রিপিট এগেন, জীবন দাস ভগবতরাম কৃপালিনী। ওকে, নাও চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? কি বলেছি আমরা? হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমি আগেই বলেছি যে কংগ্রেসের সেশন ফিগারে হিন্দুজ আছে, মুসলিমস আছে, গুজরাটি আছে, এবং সেখানে কিন্তু আমরা ব্রিটিশদেরও দেখতে পেয়েছি। তো ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে? আগে আমরা অ্যান্সারটা বার করে নিই। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে? ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে? দেখো এখানে যে অপশানগুলো রয়েছে, প্রত্যেকটা অপশানই একজন মুসলিম পার্সোনালিটির নাম দিয়ে দেওয়া রয়েছে, লিজেন্ড পার্সোনালিটি। প্রথম হচ্ছে আবুল কালাম আজাদ, নেক্সট হচ্ছে সৈয়দ আহমেদ খান, নেক্সট হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, অ্যান্ড ফাইনালি ফজলুল হক। তো এখানে আমরা অ্যাকর্ডিং টু অপশন যদি আমরা অ্যান্সার করতে যাই, তাহলে যে অ্যান্সারটা করতে হবে সেটা হচ্ছে বদরুদ্দিন তায়েবজি, বদরুদ্দিন তায়েবজি। এখন এই যদি আমরা বদরুদ্দিন তায়েবজিকে দেখি, তাহলে তিনি কিন্তু হচ্ছেন আইএনসির প্রেসিডেন্ট হচ্ছেন, এবং সেক্ষেত্রে যদি আমরা বলি যে কোন ইয়ার এবং ভেন্যু কি, না তাহলে আমাদের দেখতে হবে 1887, ম্যাড্রাস। তাহলে আমরা ম্যাড্রাস সেশনে দেখতে পাচ্ছি বদরুদ্দিন তায়েবজিকে। ওকে, নাও এবার আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কি? বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং অ্যাট দ্য আইএনসি ইন। ওকে, কি বলেছি আমরা? বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং অ্যাট দ্য আইএনসি ইন, অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম সঙ্গীতটি পরিবেশিত হয়েছিল? এখন যদি আমরা বলি বন্দে মাতরম সঙ্গীতটি পরিবেশিত হয়েছিল কবে, তাহলে সেই ফিগারটা কি আছে? দেখো 1896 আছে, 1906 আছে, 1907 আছে, 1911 আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার দাঁড়াচ্ছে 1896, 1896। এবার প্রশ্ন অনেকগুলো আসবে। এই যে 1896, এই 1896 সালের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন রহিমাতুল্লাহ শাইনি। রহিমাতুল্লাহ শাইনিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেশনটা ছিল 1896 সালে, তার প্রেসিডেন্ট ছিলেন তিনি। এবং এই প্রেসিডেন্টটা, এই যে তোমার অধিবেশনটা, এটা কোথায় হয়েছিল? না এই অধিবেশনটা হয়েছিল ক্যালকাটাতে হয়েছিল। এখন কলকাতাতে এই যে অধিবেশনটা, সেখানে রহিমাতুল্লাহ শাইনি প্রেসিডেন্ট, এবং সেখানে আমরা বন্দে মাতরম সঙ্গীতটি পরিবেশিত হতে দেখছি। তোমাদের মনে রাখার সুবিধার্থে একটা জোরালো গুরুত্বপূর্ণ সোর্স বলে দিই, সেটা হচ্ছে এই যে আমরা ক্যালকাটা দেখতে পাচ্ছি, এই ক্যালকাটাতেই কিন্তু আমরা আর একটা ইয়ারে
আর একটা গুরুত্বপূর্ণ সঙ্গীত পরিবেশিত হতে দেখেছি, সেটা হচ্ছে জনগণ মন। 1911 সালের কলকাতা অধিবেশনে জনগণ মন গানটি পরিবেশিত হতে আমরা দেখছি। তার মানে বন্দে মাতরম যদি বলি 1896, জনগণ মন যদি বলি তাহলে 1911, বাট ভেন্যু যদি বলি সেম ক্যালকাটা। ওকে, এবার আমি আর একটা জিনিস তোমাদের সামনে আলোচনায় আনছি, সেটা কি, এই যে রহিমাতুল্লাহ সাইনি ইনি প্রথম ব্যক্তি যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্ল্যাটফর্মে ড্রেন অফ ওয়েলথ থিওরিটার কথা তুলে ধরছেন। এখন যদি আমরা বলি ন্যাশনাল ফোরামে ড্রেন অফ ওয়েলথ থিওরির কথা কে বলেছেন, তোমরা একটা নাম জানো, গুরুত্বপূর্ণ নাম, দাদাভাই নৌরোজি। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্ল্যাটফর্মে রহিমাতুল্লাহ সাইনি ভারতীয়দের চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন যে কংগ্রেস গঠনে কিন্তু ব্রিটিশদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। সবার আগে আমাকে আলোচনা করতে হবে যে ড্রেন অফ ওয়েলথ থিওরি অ্যাকচুয়ালি কি না। 1757 সালে পলাশী যুদ্ধের পর হিউজ পরিমাণ রিসোর্স ইংল্যান্ডে চলে গেছিল ভারত থেকে। কারণ এই স্টোরিটা তোমরা জানো যে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি আমরা বলি তাহলে সেটা কিন্তু ইংল্যান্ডেই প্রথম হয়েছে। ফ্রান্স যদি বলি, জার্মানি যদি বলি, রাশিয়া যদি বলি, এই সমস্ত জায়গায় যেটা হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন হয়েছে। কিন্তু শিল্পের বিপ্লব যদি আমরা বলি তাহলে সেই বিপ্লবটা ইংল্যান্ডে প্রথম হয়েছিল। এবং শিল্প বিপ্লব হওয়ার কারণে ইংল্যান্ড বিভিন্ন জায়গায় তাদের কলোনি স্থাপন করতে পেরেছে, কারণ তাদের প্রোডাক্টের মান, গুণ, দাম সবকটাই খুব রিজনেবল ছিল এবং ভালো ছিল। তো ন্যাচারালি ভারতবর্ষের মার্কেটটাও কিন্তু তারা খুব ইজিলি ক্যাপচার করতে পেরেছিল। বাট 1757-এ ব্যাটল অফ প্লাসির পর, সিরাজউদ্দৌলার পতনের পর তারা সিদ্ধান্ত নিলেন যে ভারত থেকে হিউজ পরিমাণ ক্যাপিটাল নিয়ে গিয়ে তারা ইংল্যান্ডে তাদের শিল্পে রিইনভেস্ট করবে। তাই ভারত থেকে একটা হিউজ পরিমাণ সম্পদ ড্রেনের মতন বেরিয়ে চলে গেছিল, যেটাকে আমরা কিন্তু বলছি ড্রেন অফ ওয়েলথ থিওরি, সম্পদ নির্গমন তত্ত্ব। যদিও এই সম্পদ নির্গমন তত্ত্ব নিয়ে অনেক রকমের ক্রিটিক কিন্তু আছে, আদৌ হয়েছে কি হয়নি। ঠিক এর সাইমালটেনিয়াসলি আর একটা পার্টও আসে, যেটা হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি? ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে যখন কোনো একটা বাইরের শিল্প এসে একটা দেশজ শিল্পকে গ্রাস করে নেয়, তখন সেটাকে বলা হয় অবশিল্পায়ন। তো এটা নিয়ে অনেক রকমের ক্রিটিক কেন আমরা বলছি, তার কারণ এই যে ইংল্যান্ডের বস্ত্রশিল্প সেটা নাকি ভারতবর্ষের তাঁত শিল্পকে ধ্বংস করে দিয়েছে। কারণ মেশিন মেড প্রোডাক্টের দাম কম হবে, শ্রমবিভাজন ওখানে কম এবং তার কোয়ালিটি বেটার। তো ভারতবর্ষের মানুষের কাছে তখন তার দৈনন্দিন বেঁচে থাকার লড়াইটাই সবচেয়ে বড় সংগ্রামের জায়গায় ছিল। তাই সে দেখলো যে যেটা আমার সস্তায় ভালো জিনিস সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। মার্কেট ডিপেন্ড করে কি, কাস্টমারের আটমোস্ট গুড ফেথের ওপর। তো কাস্টমার যে প্রোডাক্টটার ওপর নির্ভর হয়ে পড়ছে, তার মানে আর একটা শিল্প কিন্তু বসে যাচ্ছে। তো তাইভাবে যখন দেখা যাচ্ছে যে কাস্টমার নেই, তখন ভারতবর্ষের দেশীয় তাঁত শিল্প কিন্তু পতনের মুখে পড়েছিল, যেটা নিয়ে কিন্তু অনেকেই বলেছেন যে অবশিল্পায়ন ঘটানোর জন্য কিন্তু ওই ব্রিটিশরাই দায়ী ছিল। যদিও অ্যাকর্ডিং টু মরিস ডি মরিস, অবশিল্পায়ন ইজ আ মিথ। তার কারণ অবশিল্পায়ন একটা অলীক কল্পনা মাত্র। কারণ ভারতবর্ষের ওই সময়ের অর্থনীতির যে মেরুদণ্ড এবং মানদণ্ড সেটা হচ্ছে কৃষি। একটা কৃষি নির্ভর অর্থনীতির দেশে একটা ক্ষুদ্র কুটির শিল্প ধ্বংস হয়ে যাওয়ার জন্য ব্রিটিশদের দিকে আঙুল তুলে অবশিল্পায়ন ঘটানোতে ব্রিটিশরা উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। কথাটা কতটা প্রাসঙ্গিক তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ এবং যথেষ্ট সমালোচনা কিন্তু রয়েছে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ড্রেন অফ ওয়েলথ থিওরি বা সম্পদ নির্গমন তত্ত্বের কথা কিন্তু এই রহিমাতুল্লাহ সাইনি কিন্তু ভারতীয়দের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন। ওকে, চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি যে ফুড এসআই, ডব্লিউবিপি, কলকাতা পুলিশ এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য যদি এইভাবে প্রপার কোশ্চেন টু কোশ্চেন অ্যানালিসিসের মাধ্যমে তোমরা তোমাদের সাকসেসটাকে রিচ করতে আগ্রহী থাকো, তাহলে অবশ্যই তোমরা রাইস এডুকেশনের কাছে এসে যোগাযোগ করো। রাইস এডুকেশনের বিভিন্ন কোর্সগুলো সম্পর্কে তোমরা জানো
এবং সেখানে জেনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের এখান থেকে পড়াশুনো করে তোমাদের সাকসেস পাওয়াটা ইজিয়েস্ট হবে, তাহলে অবশ্যই আর দেরি না করে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এসে যোগাযোগ করো। যোগাযোগ করতে গেলে যে নাম্বার এখানে দেয়া রয়েছে সেই নাম্বারটা আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো 03366203574। I repeat again 03366203574। এই নাম্বারে তোমরা কল করতে পারো। আমাদের মেন্টার সেকশনে যারা রয়েছেন তারা অবশ্যই তোমাদের প্রপার গাইডলাইন্স দিয়ে দেবে যে কিভাবে তোমরা তোমাদের ড্রিমটাকে কমপ্লিট করতে পারবে এবং খুব তাড়াতাড়ি পারবে সেটা। ওকে, চলো লেটস সি। আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি রয়েছে? দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ রেভলিউশনারি টেররিজম ইন বেঙ্গল হ্যাড বিন স্ট্রেংথেনড বাই দ্য রাইটিং অফ। অর্থাৎ আমাদের বাংলায় যে বিপ্লববাদী যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই বিপ্লববাদী প্রেক্ষাপট গঠনের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম কিন্তু এখানে জড়িত। দেখো আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কি? দেখো প্রথম অপশন রয়েছেন মধুসূদন দত্ত, নেক্সট শঙ্কর গণেশ দেউস্কর, নেক্সট বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, আর নেক্সট রবীন্দ্রনাথ টেগর। তো এই যে নামগুলো রয়েছে এই নামগুলোর মধ্যে প্রত্যেকেই লেজেন্ড পার্সোনালিটি, কিন্তু এই রেভলিউশনারি অর্গানাইজেশন বা রেভলিউশনারি মুভমেন্টে ভারতীয়দের মধ্যে বৈপ্লবিক চেতনা জাগরণে যার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এই যে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, এই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আমরা দেখতে পাই, সেইটির নাম কি না, সেটির নাম হচ্ছে আনন্দমঠ। নিশ্চয়ই তোমরা নামটা জানো। এখন প্রশ্ন হচ্ছে এই আনন্দমঠ কত সালে পাবলিশড হচ্ছে না 1882 সালে। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ থেকে আমরা বৈপ্লবিক চেতনার জাগরণে জাগরিত হতে পারছি। ভারতবর্ষের যুব সম্প্রদায়ের মননে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে যে ক্ষোভ আছে সেই ক্ষোভ থেকে তারা কিভাবে তাদের স্বাধীনতা অর্জন করতে পারবে এবং এই অপশাসন থেকে আপামর ভারতবাসীকে কিভাবে নিষ্কৃতি দিতে পারবে সে বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইন্সপিরেশন কিন্তু এই গ্রন্থটা থেকে আমরা পেয়ে থাকি। ওকে, তো অবশ্যই সেই কারণে তিনি একজন লেজেন্ড পার্সোনালিটি। চলে আসি আমরা আমাদের তাহলে কোশ্চেন নাম্বার 7 নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 8। The Lucknow session of INC is known for। অর্থাৎ যে লখনৌ সেশনটা সেটা কি নামে পরিচিত ছিল? এই ধরনের প্রশ্ন আসে কেন? তার মানে শুধুমাত্র আমার ইয়ার, ভেনু অ্যান্ড প্রেসিডেন্ট এই তিনটে পার্ট নয়, তার সঙ্গে চতুর্থ পার্ট যেটা যুক্ত হবে সেটা হচ্ছে কি ইম্পর্টেন্স। কারণ কিছু কিছু সেশনের ইম্পর্টেন্স কিন্তু অত্যন্ত জরুরি, সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখো যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কি? লখনৌ সেশন, যেটা সবার আগে আমি দেখাই যে এই লখনৌ সেশনটা কবে হচ্ছে, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে না। এই যদি আমরা বলি লখনৌ সেশন তাহলে সেটা হচ্ছে 1916। এখন যে অপশনগুলো রয়েছে স্প্লিট ইন দ্য কংগ্রেস, নেক্সট হচ্ছে অ্যাডপ্টিং স্বদেশী, নেক্সট জয়নিং ব্যাক অফ দ্য স্প্লিট কংগ্রেস, অ্যান্ড নেক্সট কন্ডেমনিং দ্য মুসলিম লীগ। তো অ্যাকর্ডিং টু অপশন যে অ্যান্সারটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে কি না জয়নিং ব্যাক অফ দ্য স্প্লিট কংগ্রেস। অর্থাৎ এবার জয়নিং ব্যাক যখনই আমরা বলবো তখনই তোমাদের মনে একটা প্রশ্ন তৈরি হবে, তাহলে নিশ্চয়ই ভাঙন হয়েছে, তাই আমরা পুনর্মিলনের কথায় আসছি।
হ্যাঁ, ভাঙন হয়েছে। এই যে আমরা এখানে একটা অপশন রেখেছি, দেখো, স্প্লিট ইন দ্য কংগ্রেস, ঠিক আছে? তো এটা 1907 সালে হয়েছিল। এখন এই যে টার্মগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা এখানে বলছি স্প্লিট, ঠিক আছে, এখানে বলেছি স্প্লিট। আবার একটা এখানে ওয়ার্ড ইউজ হয়, সেটা হচ্ছে টাসল। যদি আমরা বলতাম যে মডারেট এক্সট্রিমিস্ট টাসলটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে এক্সট্রিম হয়েছিল, তাহলে সেটা হবে 1906। আজ যদি বলি এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট সেপারেশনটা কবে হয়েছিল, তাহলে আমরা সেটাকে বলবো কি না 1907। ওকে, বাট এই 1907 সালে এই যে কংগ্রেসের মধ্যে একটা ভাঙন তৈরি হলো, অর্থাৎ বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল? তার কারণ হচ্ছে 1906 সালে কংগ্রেসের মধ্যে দুটো সেপারেট ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। একটা ক্যাটাগরিকে আমরা বলছি মডারেট, আর আরেকটা ক্যাটাগরিকে আমরা বলছি কি এক্সট্রিমিস্ট। মডারেট মানে কি নরমপন্থী, এক্সট্রিমিস্ট মানে কি চরমপন্থী। তো এই যারা চরমপন্থী তারা বলছেন যে দাবি করলে হবে না, দাবি আদায় বাধ্য করতে হবে। তাই তারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তারা ভাবলেন যে ব্রিটিশদের ওপর ইনডাইরেক্ট প্রেশার ক্রিয়েট করে যদি তাদের টার্গেটটাকে রিচ করা যায়। বাট বেরোনোর পর তারা ভেবেছিলেন এবং দেখেছিলেন বাস্তবটাকে, যে প্রেশার ক্রিয়েট করে দাবি আদায় করব ভাবা যতটা সহজ, করানো কিন্তু ততটাই কঠিন। তাই জন্য 1916 সালে কিন্তু আবার কংগ্রেসের মধ্যে এই চরমপন্থী এবং নরমপন্থী এরা পুনর্মিলিত হয়। এবার এই যে 1916 সালের যে সেশনটা আমরা দেখতে পাচ্ছি, লখনৌ সেশন দেখতে পাচ্ছি, এই লখনৌ সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন না, লখনৌ সেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে এ.সি. মজুমদার, অর্থাৎ অম্বিকা চরণ মজুমদার, অম্বিকা চরণ মজুমদার। ওকে, এটা আমাদের কাছে একটা ইনফরমেশন এলো। আর একটা পার্ট বলি, এই যে কংগ্রেসের মধ্যে মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট এদেরকে যে মিলন ঘটানোর ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন, সেই ব্যক্তিটির নাম কি? তিনি কি অম্বিকাচরণ মজুমদার? না, সেই ব্যক্তিটির নাম হচ্ছে বি.জি. তিলক। তার নাম বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলকের উদ্যোগে চরমপন্থী এবং নরমপন্থীরা কিন্তু আবার রিইউনাইটেড হয়েছিলেন। এবং আমরা জানি যে 1916 সালের লখনৌ অধিবেশনে মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেও কিন্তু একটা কোয়ালিশন তৈরি হয়েছিল। ওকে, তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 8। আশা করি ইনফরমেশনগুলো তোমরা বুঝতে পারছো এবং সেগুলোকে অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ প্রায় বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু এই কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের টপিকটা থেকে কিন্তু কম বেশি প্রশ্ন এসেই থাকে। নাও চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন কি, হুইচ ফেজ ইজ কনসিডার্ড টু বি দ্য লিবারেল ফেজ অফ আইএনসি। আমরা এখানে দেখো একটা কথা বলি, এই যে লিবারেল, এই যে আমরা এখানে লিবারেল কথাটা ইউজ করছি, এই লিবারেল বলতে অ্যাকচুয়ালি আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে মডারেট, নরমপন্থী। তো আমাদের এখানে বেশ কতগুলো সাল দেয়া রয়েছে, 1885 to 1895, নেক্সট 1885 to 1905, নেক্সট 1905 to 1915, and then 1895 to 1925. ওকে, এইবার এই অপশনগুলোর মধ্যে থেকে যেটা আমরা অ্যান্সার করছি সেটা হচ্ছে কি না 1885 to 1905। এইবার এই যে আমরা 1885 to 1905 বলছি, এটাকে আমরা বলছি কি এই লিবারেল ফেজ। কেন লিবারেল ফেজ, কেন নরমপন্থী বলছি? কারণ 1885 সালে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হচ্ছে, সেই সময় থেকে কংগ্রেসের প্রথম এবং প্রধান দাবি যেটা, সেটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। অর্থাৎ
ব্রিটিশ তুমি থাকলে থাকতে পারো, বাট আমাদের স্বশাসনের অধিকারটা আমাদেরকে বুঝিয়ে দাও। তার জন্য কংগ্রেসের প্রত্যেকটা বাৎসরিক অধিবেশনে তার একটা লিখিত আবেদন পাঠাতো কার কাছে? ব্রিটিশ পার্লামেন্টের কাছে। আর পার্লামেন্ট ঠিক ততটাই যত্ন করে ওই কাগজটাকে ওইভাবেই কিন্তু আবার কংগ্রেসের হাতে ফেরত পাঠিয়ে দিত। ফলে আবেদন এবং নিবেদন হতেই থাকতো, কার্যকরী কিন্তু হতো না। এইভাবে কংগ্রেসের মধ্যে একটা সেকেন্ড ক্যাটাগরি তৈরি হয়েছিল, যারা মনে করেছিলেন দাবি আদায় বাধ্য করতে হবে। তো আমরা 1905 অবধি কেন ধরলাম? কারণ 1905-এর পর 1905-এ বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন শুরু হচ্ছে, এবং সেই বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন তৈরি হচ্ছে মানে কংগ্রেস থেকে কিছু সংখ্যক ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, যারা র্যাডিক্যাল চিন্তাভাবনার মধ্য দিয়ে ভারতকে স্বাধীন করার কথা ভাবছেন। এই যে বেরিয়ে যাচ্ছেন, তার মানে কংগ্রেসের ফেজটা চেঞ্জ হচ্ছে। তাই জন্য এটাকে আমরা একটা ফার্স্ট সেকশন রাখছি, এর পরের পার্টটাকে আমরা সেকেন্ড সেকশন রাখছি। এই যে ফার্স্ট সেকশন, এটাকে আমরা বলছি কি লিবারেল ফেজ বা মডারেট ফেজ। বোঝা গেছে সকলের? চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কি আছে? ইন ইটস হুইচ সেশন ডিড দ্য INC passed social democratic resolution? সোশ্যাল ডেমোক্রেটিক রেজলিউশনের কথা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কবে প্রথম বলা হয়েছে? দেখো এখানে অপশনগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি, দিল্লি আছে, লাহোর আছে, পুনে আছে, সুরাট আছে। তো আমাদের এখানে অ্যাকর্ডিং টু অপশন যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে লাহোর। সেটা হচ্ছে কি লাহোর। এবার এই যে আমরা লাহোর বলছি, তাহলে তার ইয়ারটা কি? চলে আসি আমরা। সেই ইয়ারটাকে যদি আমাদের দেখতে হয়, তাহলে সেটা হচ্ছে 1929। এই 1929-এর প্রেসিডেন্ট কে ছিলেন? JL নেহেরু। এই 1929 সালে জওহরলাল নেহেরুর প্রথম পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন। কি বললাম? পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ। তো দেখো আমরা এখানে কি বলছি, তাহলে পূর্ণ স্বরাজ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে রাখছি, এটা অবশ্যই সবাই মাথায় রাখবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেনের প্রপার অ্যানালিসিস করে সঠিক উত্তরটা দিয়ে আসতে সুবিধে হবে। সেটা কি? দেখো এখানে আমরা পূর্ণ স্বরাজের কথা বলেছি। এই যে স্বরাজ, এই যে পার্টিকুলার আমরা স্বরাজ টার্মটা দেখতে পাচ্ছি, এই স্বরাজ নিয়ে কিন্তু তিনটে কোশ্চেন উঠে আসে। একটা হচ্ছে কি, যদি আমরা বলি স্বরাজ অ্যাজ আ ন্যাশনাল ডিম্যান্ড, কি বললাম? স্বরাজ অ্যাজ আ ন্যাশনাল ডিম্যান্ড, হু সেড দিস? এটা একটা কোশ্চেন। স্বরাজ অ্যাজ আ বার্থ রাইট, হু সেড দিস? অ্যান্ড পূর্ণ স্বরাজ প্রোক্লামেশন ডিক্লেয়ার্ড বাই হুম? এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের সামনে উঠে আসবে। বক্তব্য একই, ভারতের স্বাধীনতা, কিন্তু টার্মগুলো অনুযায়ী পার্সন কিন্তু আলাদা, এবং তার জন্য কিন্তু তোমাদের অপশন যখন থাকবে তখন কিন্তু ওই সবকটা পার্সনের নামই দিয়ে দেবে যাতে তুমি কনফিউজড হও। কিন্তু আজকের পরে তুমি কনফিউজড হবে না, কারণ তুমি সঠিকটা শিখে যাচ্ছ। যদি আমরা বলি যে স্বরাজ অ্যাজ আ ন্যাশনাল ডিম্যান্ড, হু সেড দিস? তাহলে যে নামটা আসবে সেটা হচ্ছে দাদা ভাই নৌরোজি। 1906 সালের ক্যালকাটা অধিবেশনে দাদা ভাই নৌরোজি প্রথম স্বরাজের কথা বলেছিলেন। ওকে, এবার যদি আমরা বলি স্বরাজ অ্যাজ আ বার্থ রাইট, স্বরাজ অ্যাজ আ বার্থ রাইট বলেছেন বাল গঙ্গাধর তিলক। কত সালে? না 1916 সালে। তাহলে স্বরাজ জাতীয় দাবি, এটা 1906 সালে বলেছেন কে? দাদা ভাই নৌরোজি। স্বরাজ জন্মগত অধিকার,
এটা 1916 সালে কে বলেছেন? না 1916 সালে বালগঙ্গাধর তিলক। আর পূর্ণ স্বরাজ প্রোক্লামেশন কে বলেছেন? না JL নেহেরু। কত সালে? না 1929 সালে। তাহলে একটা কোশ্চেন থেকে আমরা কিন্তু তিনখানা কোশ্চেন কিন্তু খুব ইজিলি বার করে নিতে পারলাম। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কি? কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ আছে, ইন দ্য ত্রিপুরী সেশন হুম ডিড সুভাষ চন্দ্র বোস ডিফিট টু কাম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট। আমরা সুভাষচন্দ্র বোসকে দেখতে পাচ্ছি যে সুভাষচন্দ্র বোসের যদি আমরা কথা বলি তাহলে আমরা দেখব 1938 হরিপুরা সেশন ছিল, 1939 ত্রিপুরী সেশন ছিল। এই দুটো সেশনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য কোন সেশনটার কথা বলেছে আমাদের এখানে? না আমাদের এখানে যে সেশনটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ত্রিপুরী সেশন। এখানে আমাদের হরিপুরা সেশনের কথা নেই। তাহলে এই যদি ত্রিপুরী সেশনের কথা বলা হয়, বলছে ইন দ্য ত্রিপুরী সেশন হুম ডিড সুভাষচন্দ্র বোস ডিফিটেড, মানে ডিফিট করেছিলেন কাকে? তো সেই পার্সনের নাম কি? দেখো অপশানে কি রয়েছে? সীতারামাইয়া রয়েছে, রাজেন্দ্র প্রসাদ রয়েছে, মৌলানা আজাদ রয়েছে, JL নেহেরু রয়েছে। এখন আমাদের অ্যাকর্ডিং টু অপশান যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে পট্টবি সীতারামাইয়া। ওকে, এই যে পট্টবি সীতারামাইয়াকে তিনি ডিফিট করেছিলেন। এবার মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কোশ্চেন কিন্তু তোমাদের মনে হতেই পারে, তাহলে ডিফিট যখন করেছিলেন তাহলে নিশ্চয়ই সেই ভোটিংয়ের কোনো একটা ডাটা থাকবে, কোনো একটা পার্টিকুলার সংখ্যা থাকবে। সেই সংখ্যাটা কি? অবশ্যই সেই সংখ্যাটা আমরা কিন্তু ডিসকাস করব, কারণ কোশ্চেন টু কোশ্চেন আমরা মিট করছি যে যতটা ভেতরে ঢোকা যায়, যে যেখান থেকে কোশ্চেন আসুক যাতে আমাদের ছাত্রছাত্রীরা তার প্রপার অ্যান্সার করে আসতে পারে। তো যদি আমরা দেখি এখানে যে পট্টবি সীতারামাইয়াকে তিনি ডিফিট করেছিলেন, সুভাষচন্দ্র বোস যে ভোটটা পেয়েছিলেন, অর্থাৎ আমরা যদি এখানে SC বোসকে দেখি তাহলে SC বোসের ভোট ছিল 1580টা ভোট। সুভাষচন্দ্র বোস যে ভোট পেয়েছিলেন সেটা হচ্ছে 1580টা ভোট। আর যদি আমরা এখানে সীতারামাইয়াকে দেখি তাহলে সীতারামাইয়ার ভোট ছিল 1377টি ভোট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে কি দেখলাম? এখানে সুভাষচন্দ্র বসুর ভোট ছিল 1580টা, সীতারামাইয়ার ভোট ছিল কতগুলো? 1377টা। তাহলে এবার আমার ছাত্রছাত্রীদের সামনে যদি এই প্রশ্ন আসে যে কত সংখ্যক ভোটে সুভাষচন্দ্র বসু পট্টবি সীতারামাইয়াকে ডিফিট করেছিলেন, খুব ইজিলি আমার ছাত্রছাত্রীরা অ্যান্সার দিতে পারবে। কত? না সেই সংখ্যাটা হচ্ছে 203টি ভোটে। 203খানা ভোটে তিনি পট্টবি সীতারামাইয়াকে কিন্তু ডিফিট করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য। এবার দেখো এই কোশ্চেনটার অ্যান্সার তো আমরা বার করে দিয়েছি, পট্টবি সীতারামাইয়া। এখন পট্টবি সীতারামাইয়াকে ডিফিট করার পর সুভাষচন্দ্র বসু 1939 সালে ত্রিপুরী সেশনে প্রেসিডেন্ট হন। কিন্তু এই সময় গান্ধীর সঙ্গে তার একটা মনোমালিন্য তৈরি হয়, কারণ গান্ধীজির মনে হয়েছিল পট্টবি সীতারামাইয়া যেন প্রেসিডেন্ট হন। এবং এই ডাউট অ্যান্ড ডিবেটস থাকার পর আলটিমেটলি সুভাষচন্দ্র বসু কিন্তু কংগ্রেস ছেড়ে বেরিয়ে চলে গেছিলেন। এবার সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ওই স্প্যানটাতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কে বসেছিলেন? তাহলে কি সীতারামাইয়া বসলেন? একদমই নয়। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হিসেবে হাফ অফ দ্য সেশনে বেরিয়ে যাওয়ার পর রেস্ট পোর্শন যেটা ছিল সেখানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে যিনি বসেছিলেন তার নাম হচ্ছে এই রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। ওকে, এবার দেখো আমাদের এখানে আরেকটা নাম আছে, যে নামটা আমরা জওহরলাল নেহরুকে নিয়ে অলরেডি ডিসকাশন করেছি, কিন্তু মৌলানা আজাদ। এই যে মৌলানা আজাদ খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কেন গুরুত্বপূর্ণ ব্যক্তি? কারণ 1923 সালের একটা তোমার অ্যাক্টিং সেশন যেটা হয়েছিল সেই সেশনটাতে আমরা দেখতে পাচ্ছি এই মৌলানা আজাদ তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন এবং খুব কম বয়সে হয়েছিলেন, তাই জন্য তাকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ INC বলা হয়। এবং 1940 সালে রামগড় সেশন হয়েছিল, সেই রামগড় সেশনে কিন্তু এই মৌলানা আজাদ প্রেসিডেন্ট হন
এবং 1941 থেকে 45 সাল পর্যন্ত কোনো সেশন ক্রিয়েট করা যায়নি ডিউ টু কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাই জন্য তিনি কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। তো 1923 সালের যে সেশনটাতে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার বয়স ছিল কত? অনলি 35 ইয়ার্স ওল্ড, তাই জন্য তিনি ইয়ংগেস্ট প্রেসিডেন্ট। এবং 40 থেকে টানা 45 অবধি তিনি যেহেতু আইএনসির প্রেসিডেন্ট ছিলেন সেই জন্য হি ওয়াজ দ্য লংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি। সো দ্যাট মিনস মৌলানা আজাদ ওয়াজ দ্য ইয়ংগেস্ট অ্যান্ড লংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি। খুব গুরুত্বপূর্ণ তথ্য, অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে, একটু কিন্তু সবাই মাথায় রাখার চেষ্টা করবে। ওকে, তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 11-এর অ্যানোটেশন। ক্লিয়ার? চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন কি? হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। এখন এই যে আমরা বলছি হু ওয়াজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, দেখে নিই আমরা আমাদের এখানে অপশনগুলো কি কি রয়েছে। আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে এম কে গান্ধী, নেক্সট হচ্ছে এস এন ব্যানার্জি, বিজি তিলক অ্যান্ড এম এ জিন্না, মোহাম্মদ আলী জিন্না। তাহলে কোন পার্সোনালিটিকে আমরা এখানে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলবো? সবার আগে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কথাটার মানে কি? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কথাটার মানে হচ্ছে ভারতীয় বিশৃঙ্খলার জনক। তাহলে এই যে ভারতীয় বিশৃঙ্খলার জনক কাকে বলা হচ্ছে না, অ্যাকর্ডিং টু অপশন যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক অর্থাৎ বিজি তিলক। এবার প্রশ্ন হচ্ছে একটাই, এই যে বিজি তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হচ্ছে তো বলছেন কে? এটাও তো পরীক্ষায় আসতে পারে যে বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কে বলেছেন। তাহলে সেই যে নামটা, সেই নামটা দেখো সেই নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যালেন্টাইন চিরল। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হয়েছিল কি? অ্যান্সার হয়েছিল বিজি তিলক। বিজি তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছেন। কে বলেছেন না, তাকে বলেছেন ভ্যালেন্টাইন চিরল। ভ্যালেন্টাইন চিরল কিন্তু তাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছিলেন। ওকে, তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 12। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ কি রয়েছে? হুইচ এক্সট্রিমিস্ট লিডার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেকান এডুকেশন সোসাইটি। ডেকান এডুকেশন সোসাইটি কে গঠন করেছিলেন? দেখো এখানে অপশনগুলো কি রয়েছে। অপশনগুলো রয়েছে লালা লাজপত রায়, বিজি তিলক, এস সি বোস অ্যান্ড ভগৎ সিং। আর অ্যাকর্ডিং টু অপশন আমরা যেটা অ্যান্সার করছি সেটা হচ্ছে বিজি তিলক, বিজি তিলক। কিন্তু এই যে অর্গানাইজেশনটা, এই যে আমরা এখানে বলছি ডেকান এডুকেশন সোসাইটি, এটা কত সালে তৈরি হয়েছিল? সাল দিয়েও প্রশ্ন আসে। সেটা হচ্ছে 1884। 1884-এ ডেকান এডুকেশন সোসাইটি গঠন করছেন কে না, এই বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। ওকে, এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 13। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। The second split in the Congress took place in 1918 on the issue of। এখন এই যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখো অপশন কি রেখেছি। অপশন আছে আমাদের লখনৌ প্যাক্ট, নেক্সট হচ্ছে মন্টেগু ডিক্লারেশন, নেক্সট ইলেকশন অফ অ্যানি বেসেন্ট অ্যান্ড নেক্সট মরলেমিন্টো রিফর্মস। তো অ্যাকর্ডিং টু অপশন
আমাদের এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে মন্টেগু ডিক্লারেশন। অর্থাৎ এই যে মন্টেগু চেমসফোর্ড ডিক্লারেশন, যেখানে একটা ডায়ার্কিক্যাল পার্টের কথা বলা হচ্ছে 1918 সালে, সেখানে কিন্তু আবার কংগ্রেসের মধ্যে কিন্তু একটা সেপারেশন তৈরি হচ্ছে, আমরা সেই পার্টটাকে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 14। ওকে, এই যে মন্টেগু ডিক্লারেশন আমরা দেখতে পাচ্ছি, এই মন্টেগু চেমসফোর্ড একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সেই সময় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছে। যেমন ধরো 1919 সালে আমরা রাওলাট অ্যাক্ট পাস হতে দেখছি, 1919 সালে আমরা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হতে দেখছি, 1920 সালে আমরা অসহযোগ আন্দোলন ফর্ম হতে দেখছি। অতএব এই গুরুত্বপূর্ণ পার্টগুলো কিন্তু এই পার্সোনালিটির টাইম পিরিয়ডে কিন্তু চলে এসেছিল। ওকে, চলে আসি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন, হু ডেসক্রাইব দ্য সেশন অফ আইএনসি অ্যাজ 3 days তামাশা, 3 দিনের তামাশা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছেন? দেখো অপশনগুলো কি রয়েছে, লর্ড ডাফরিন রয়েছে, লর্ড কার্জন রয়েছে, অরবিন্দু ঘোষ রয়েছে, অশ্বিনী কুমার দত্ত রয়েছে। আর অ্যাকর্ডিং টু অপশন যেটা হবে সেটা হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত এটাকে 3 দিনের তামাশা বলেছেন। কিন্তু এইখানে আমি কটা জিনিস একটু বলে দিই, স্টুডেন্টসের মনে রাখতে সুবিধে হবে এবং আপকামিং এক্সামগুলোতে তোমরা দেখবে যে এখান থেকে কোশ্চেন হয়তো কমন পেতে পারো। সেটা কি না, এই যে অশ্বিনী কুমার দত্ত, 3টে জিনিস আমি বলে রাখি। একটা হচ্ছে আনক্রাউন কিং অফ বোম্বে, আনক্রাউন কিং অফ বেঙ্গল অ্যান্ড আনক্রাউন কিং অফ বরিশাল। যদি আমরা বলি আনক্রাউন কিং অফ বরিশাল, তাহলে অ্যান্সার হবে কি অশ্বিনী কুমার দত্ত। বরিশালের মুকুটহীন রাজা কাকে বলা হয়? অশ্বিনী কুমার দত্তকে। যদি বলা হয় বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর যদি বলা হয় বোম্বের মুকুটহীন রাজা কাকে বলা হয়, তাহলে হচ্ছে ফিরোজ শাহ মেহতা। আই রিপিট এগেন, আর একবার আমি বলে দিচ্ছি, যদি বলা হয় বরিশালের মুকুটহীন রাজাকে, তাহলে অশ্বিনী কুমার দত্ত। যদি বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর যদি বোম্বের মুকুটহীন রাজা বলা হয় তাহলে হবে ফিরোজ শাহ মেহতা। ওকে, তো আশা করি কোশ্চেন নাম্বার 15 তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলে আসি আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। আমাদের কোশ্চেন কি আছে? হু ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি ওম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি। কি বলেছি? হু ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি ওম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি। দেখো এখানে অপশন কি আছে? দুর্গাবাই দেশমুখ। নেক্সট অপশন কি আছে? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, নীলি সেনগুপ্ত। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই প্রশ্নটা অনেকবার অনেকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এসছে। এখানে এখন বলা হয়েছে, বারবার বলছি, বেঙ্গলি ওম্যান, এইটার দিকে কিন্তু সবাই নজর করবে। তার কারণ এই অপশান এরকম থাকবে, এই যে অপশানে আমরা বি সি ডি 3টে পার্সনকে দেখছি, এই 3জনেই কিন্তু আইএনসির প্রেসিডেন্ট ছিলেন। তাই জন্য এই লাইনটার ওপর কিন্তু সবাইকে নজর রাখতে হবে। ওকে, তাহলে যদি বলি বেঙ্গলি ওম্যানকে, না বেঙ্গলি ওম্যান হচ্ছেন এখানে আমাদের নীলি সেনগুপ্তা। এই যে নীলি সেনগুপ্তা কত সালে প্রেসিডেন্ট ছিলেন? না সেই ইয়ারটা হচ্ছে 1933। কোথায় হয়েছিল? ক্যালকাটা। তাহলে 1933 নীলি সেনগুপ্তা, ক্যালকাটা, তিনি ছিলেন বেঙ্গলি ওম্যান প্রেসিডেন্ট। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমাদের এখানে কোশ্চেনটাতে বেঙ্গলি শব্দটা না থাকতো আর শুধু ওম্যান প্রেসিডেন্ট হতো, তাহলে অ্যান্সার কি হতো? যদি আমাদের এখানে শুধু ওম্যান কথাটা থাকতো, তাহলে যে অ্যান্সারটা হতো সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। তাহলে অ্যান্সার হতো এখানে অ্যানি বেসান্ত। ঠিক আছে। আর যদি আমাদের এখানে প্রশ্নটাতে এই বেঙ্গলি যে কথাটা রয়েছে, সেই বেঙ্গলি কথাটার জায়গায় যদি ইন্ডিয়ান ওম্যান যোগ করে দেওয়া হতো,
তাহলে অ্যান্সার কি হয়ে যেত না সরোজিনী নাইডু। তাহলে এখানে অ্যানি বেসান্তের ইয়ার কত ছিল না অ্যানি বেসান্ত হচ্ছেন 1917। এই 1917 এটাও হচ্ছে আমার ক্যালকাটা, 1917 এটা হচ্ছে ক্যালকাটা। কিন্তু আমি বলেছি যে যদি এখানে আমাদের বলা হতো যে ইন্ডিয়ান ওম্যান অর্থাৎ বেঙ্গলির জায়গায় যদি এখানে ইন্ডিয়ান কথাটা অ্যাড করা হতো তাহলে এখানে অ্যান্সার হতো কি সেক্ষেত্রে সরোজিনী নাইডু। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সরোজিনী নাইডুর সময়কালটা কত না 1925 কানপুর, 1925 কানপুর। তো আমরা একটা কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন তাহলে বার করলাম। যদি আমাদের শুধু ওম্যান বলতো তাহলে অ্যানি বেসান্ত, বলেছে বেঙ্গলি ওম্যান তাই নীলি সেনগুপ্ত। যদি ইন্ডিয়ান ওম্যান বলতো তাহলে অ্যান্সার হতো কি না সরোজিনী নাইডু। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। 16টা কোশ্চেন আমরা ডিসকাশন করলাম এবং তার সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে স্টোরিটা সেটাকে আমরা ডিসকাস করলাম। তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো। রাইস এডুকেশন রাইস স্মার্ট স্টুডেন্টসের সঙ্গে ছিল, আছে এবং আগামী দিনগুলোতেও থাকবে। ভরসা তোমাদের, অঙ্গীকার আমাদের। বেস্ট অফ লাক।